আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। কোম্পানিজ অ্যাক্ট 1994 এর আজকের ধারাবাহিক আলোচনার 16তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের কর্পোরেট জগতের একটি অত্যন্ত আলোচিত মামলা নিয়ে আলোচনা করব। যখন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকানা শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে এবং তাদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটে, তখন সেই কোম্পানির ভবিষ্যৎ কী হয় চলুন জেনে নিই এক ঝলক। আজ আমরা বিশ্লেষণ করব এমনই একটি মামলা, যেটা হচ্ছে তাবাসসুম কায়সার বনাম পার্টেক্স কেবলস লিমিটেড, এই মামলাটির সম্পর্কে। এই মামলার পটভূমিটা কী ছিল প্রিয় দর্শক, এটা আমরা চলুন একটু জেনে নিই আমাদের সুবিধার্থে। এই মামলাটি করা হয়েছিল 1994 সালের কোম্পানি আইনের 43 ধারায়। আবেদনকারী দাবি করেছিলেন যে কোম্পানিটি অবৈধভাবে 8,97,00,000 শেয়ার অন্যান্য সিস্টার কনসার্নের নামে বরাদ্দ করেছে। তিনি এই শেয়ার রেজিস্টার সংশোধন এবং তাকে ডিরেক্টর পদ থেকে অপসারণের জন্য ঢাকা যে ইজিএম আছে, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং, এর উপর স্থগিতাদেশ চেয়েছিলেন। প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই মামলায় দুই পক্ষের উপস্থিতিতে শুনানি হয়। আবেদনকারীর পক্ষে যে যুক্তিটা ছিল, যে আর্গুমেন্ট ছিল, সেটা ছিল যে নতুন শেয়ার বরাদ্দের সময় কোম্পানি আইনের 155 ধারার যে নিয়ম সেটা মানা হয়নি। তাহলে 155 ধারাটা কি সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তাকে বোর্ড মিটিং বা শেয়ার বরাদ্দের বিষয়ে যথাযথভাবে জানানো হয়নি। এই বিষয়গুলো আইনে নির্ধারিত আছে, সেইগুলোর কথা, সেই প্লিটা কিন্তু ওনারা আর্গুমেন্টটা উপস্থাপন করেছেন মহামান্য হাইকোর্টে। আর রেসপন্ডেন্টের পক্ষে যে আর্গুমেন্ট ছিল প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আবেদনকারী কেবল 10% শেয়ারের মালিক ছিলেন, যা তাকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। তিনি ব্যক্তিগত বিরোধের কারণে কোম্পানির ব্যবসায়িক কাজে বাধা সৃষ্টি করছেন। তারা বলতে চাচ্ছেন যে পার্সোনাল একটা ক্ল্যাশ বা ডিসপিউটের কারণে, যেহেতু হাজব্যান্ড ওয়াইফের বিষয়, সেই কারণে তারা কোম্পানির একটা ব্যবসায়িক কাজে বাধা সৃষ্টি করছেন এই মামলাটি করে, তারা এটা বলতে চাচ্ছেন। কোম্পানি আইনের 43 ধারার যে অধীনে ইন্টারিম যে ইনজাংশন চাওয়ার এখতিয়ার নিয়ে তখন প্রশ্ন তোলা হয়। আসলে আদালতের পর্যবেক্ষণ কী ছিল সেটা তাহলে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, মাননীয় আদালত নিজেকে কর্পোরেট সেক্টরের অম্বার্সম্যান বা অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন এই মামলাটিতে। আদালতের প্রধান লক্ষ্য ছিল কোম্পানির ব্যবসাটাকে সচল যেন থাকে সেটা রাখা। আর কোর্ট উইটনেসের ভূমিকাটা কী ছিল এখানে? এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ দিক হলো আদালত আবেদনকারী এবং রেসপন্ডেন্টের বড় ছেলেকে কোর্ট উইটনেস বা সিডব্লিউ হিসাবে তলব করেন। সেটা আইন অনুযায়ী করতে পারেন। এটা ট্রায়াল কোর্টেও করা সম্ভব, মহামান্য হাইকোর্টেও সম্ভব। ছেলে কি সাক্ষ্য দিয়েছে এখানে? 23 বছর বয়সী ছেলে আদালতকে জানান যে পারিবারিক কলহটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং ব্যবসায়িক বিষয়ের সাথে সম্পৃক্তই নয় এটি। তিনি বলতে চাচ্ছেন যে তার বাবা একাই কোম্পানি পরিচালনা করতেন এবং তার মা কখনো কোনো অর্থ বিনিয়োগ করেননি। বোর্ডে তার মায়ের উপস্থিতি কোম্পানির স্বাভাবিক কার্যক্রমের জন্য ক্ষতিকর হতে পারে। এখন এইটা ছিল তাদের ডিপোজিশন। এখন রায়টা কি হলো এবং এটাতে কি আইনের ব্যাখ্যা আসছে? সেকশন 85 সাবসেকশন 3 এর প্রয়োগ হয়েছে এই রায়টিতে। মহামান্য হাইকোর্ট বলেন, যদি স্বামী স্ত্রী একসঙ্গে মিটিং করতে না পারেন তবে আদালত নিজেই সেকশন 85 সাবসেকশন 3 অনুযায়ী একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দিয়ে বোর্ড মিটিং পরিচালনা করার ক্ষমতা রাখেন। যেহেতু হাজব্যান্ড মেজরিটি শেয়ার হোল্ডার, তাই আইনি প্রক্রিয়ায় তিনি যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। ফলত যেটা ঘটল প্রিয় দর্শক, আদালত আবেদনকারীর যে অন্তর্বর্তী যে স্থগিতাদেশের প্রার্থনা ছিল সেটা নামঞ্জুর করেন, যাতে কোম্পানির ব্যবসা বাধাগ্রস্ত না হয়। এই মামলাটি আমাদের এইটা শেখায় যে কর্পোরেট বিরুদ্ধে আদালত সবসময় ব্যবসায়িক ধারাবাহিকতাকে, যেটাকে আমরা বলি বিজনেস কন্টিনিউটি, অগ্রাধিকার দেয়। পারিবারিক আবেগ বা জেদ যেন কোনো বড় শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি না করে, আদালত সেই দিকটি কঠোরভাবে লক্ষ্য রাখেন। প্রিয় দর্শক,
আপনাদের এই রায়টি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আরও অধিকতর বিষয়, তাহলে আপনারা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন। পরবর্তী আলোচনাতে দেখা হবে ইনশাআল্লাহ। আরও অন্য অন্য বিষয় নিয়ে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সাথে হাজির হব, যাতে আপনাদের সাথে আমার একটা ইন্টারাকশন থাকে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। আসসালামু আলাইকুম।